প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, আজকে আমরা আলোচনা করব পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। আজকে আমাদের এই অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন নিউ ইয়র্ক থেকে কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হই ডাক্তার মঞ্জুর মোর্শেদের সাথে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ শ্রদ্ধেয়ভাজন ডক্টর সজল আশফাক, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে সকল দর্শকবৃন্দকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তো আজকে যেটা আলোচনা করতে চাই যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এই ধরনের বিষয় নিয়ে আমরা সহসা খুব একটা কথা বলি না, মাঝে মাঝে আমাদের হয়তো অন্যান্যদের সাথে কথা হয়। তারপরও এই বিষয়গুলো আমার মনে হয় যে আরো বেশি আলোচিত মানুষের যখন আমরা আলোচনা করি তাদের মধ্যে আলোচিত হয়। সে কারণে আমার মনে হয় যে এগুলো আবারও আলোচনার দাবি রাখে। তো আজকে আমি যদি আপনাকে প্রথম প্রশ্নটাই করি যে আসলে বিষয়টা কি, টপিকটা নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, তাহলে যে প্রশ্নটা প্রথমেই আসে যে এই পার্সোনালিটি ডিসঅর্ডার কি, আসলে এই ডিসঅর্ডারকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? জি, পার্সোনালিটি ডিসঅর্ডারটা হচ্ছে একটা মেন্টাল হেলথ কন্ডিশন, যেখানে আপনার আমাদের মধ্যে একটা লং টার্ম এই প্যাটার্নটা একটা দেখতে পারি আমাদের মধ্যে, এবং যেটা পরবর্তীতে অন্যের কাছে যখন আমরা প্রকাশ করি সেটি এক ধরনের প্রবলেম সৃষ্টি করে থাকে। তো এটি যখন আমরা যখন এটি প্রকাশ করে থাকি অন্যের কাছে, তখন অন্য হয়তো আমাদের ইমোশনকে বা আমাদের যে ডিস্ট্রেসটা আমরা যে শো করে থাকি সেটা কিন্তু অনেক সময় টলারেট করতে পারে না। তো এর পরিপ্রেক্ষিতে কি হয়? এর পরিপ্রেক্ষিতে তখন আমরা অনেক ইম্পালসিভ হয়ে যাই, অনেক অ্যাংরি হয়ে যায় এবং সেটি কিন্তু আমাদের পরবর্তীতে পরিবারে কিংবা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসে কিংবা স্কুল পারফরমেন্স, ওয়ার্ক বা আমাদের যে ওভারঅল যে কোয়ালিটি অফ দ্য লাইফ আছে এটিতে কিন্তু প্রভাব পড়ে। তো এটি হচ্ছে যে পার্সোনালিটি ডিসঅর্ডার। জি, তো বুঝতে পারলাম যে এটা অনেকটা আচরণগত একটা বিষয় এবং এর সাথে একটা মানসিক সমস্যার যোগ আছে। তো এই ধরনের সমস্যাগুলি যে আমরা ধরি, যে এটা কি এমন কিছু যে আছে না, যেমন আমরা সাধারণত যেটা বুঝি যে হার্টের যে রোগ বা হার্ট অ্যাটাক, যেটা একটা বয়সের পরে বেশিরভাগ মানুষের দেখা দেয়, তাই না? যে বয়স্কদের সমস্যা বা হতে পারে আর্লি, বাট তারপর একদম কম বয়সে হয় না, খুব তরুণ বয়সে কম হয়। তো এক্ষেত্রেও কি তেমন, এটা কখন শুরু হয়, এমন কোনো বিষয় আছে কিনা? জি, খুবই সুন্দর প্রশ্ন। পার্সোনালিটিটা কিন্তু আপনার স্টার্ট কিন্তু অনেক আর্লিতে হয়ে থাকে এবং এটা পরবর্তীতে এটা শেপটা করে বিভিন্ন ধরনের ব্ল্যান্ডের মাধ্যমে। ব্ল্যান্ডটা কি? এটা হচ্ছে যে জেনেটিক কম্পোনেন্ট, আর একটা হচ্ছে যে এনভায়রনমেন্ট কম্পোনেন্ট। জেনেটিক কম্পোনেন্ট যেটা হচ্ছে যে আমরা আমাদের বাবা মা থেকে পেয়ে থাকি এক ধরনের ট্রেড, এবং সেটি আমাদের মধ্যে এটি জেনেটিক জিনগত আর কি কারণ থাকে। আরেকটা হচ্ছে যে এনভায়রনমেন্ট, যেটি পরবর্তীতে আপনার যে সারাউন্ডিং, আপনার যে ইভেন্ট বা বিভিন্ন ধরনের পারিপার্শ্বিকতার কারণে তখন সেটি অনেক সময় এটি আরো ব্যাপকভাবে প্রকাশ পেয়ে থাকে। সেটি আপনার এটা ফ্যামিলি ইন্টারাকশন হোক বা অন্যদের কোনো কারণে হোক, এবং সেই পার্সোনালিটিটা তখন আরো বেশি রূপে এটা দেখা দিয়ে থাকে। তো অ্যাগেইন আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে পার্সোনালিটি স্টার্টটা কিন্তু অনেক আর্লি থেকে হয়ে থাকে এবং পরবর্তীতে এটি আপনার কম বেশি এদিক সেদিক অ্যাডজাস্ট হয়ে থাকে পারিপার্শ্বিকতার কারণে, আর জেনেটিক কম্পোনেন্ট তো আছেই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন যেটা প্রশ্ন, যেটা বুঝলাম যে এটার একটা অনেকগুলো বিষয় আছে, যেটা একটা পারিপার্শ্বিকতা, বা আরেকটা আছে যে সে হয়তো বংশগত, বা যেটা আমরা বলি জিনগত, হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে বাবা মার থেকে পেয়ে থাকেন, এটা একটা বিষয় থাকে। তো কিভাবে এটা প্রকাশ পেল কি পেল না, এটা পরিবারের অন্যান্য সদস্যরা, বা যদি আগে ভাগে প্রকাশ পায়, বা আশেপাশের লোকজন কিভাবে এটা বুঝতে পারেন? জি, তো সর্বপ্রথম যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, এটা কখনো ওনারা প্রকাশ করেন না। সাধারণত ওনারা আমরা সবসময় বলে থাকি যে হ্যাঁ, আমার পার্সোনালিটি কোনো ডিসঅর্ডার নাই। তা এবং এইভাবে আমরা কিন্তু বড় হয়ে থাকি, এবং এটা আমরা মনে করি যে এটা খুবই একটা ন্যাচারাল
টু মি, হ্যাঁ। যখন কিন্তু হুম হুম অন্যের কাছে যখন এটা প্রকাশ করে থাকি, তখন এই জিনিসগুলো কিন্তু প্রকাশ পেয়ে যায়। এবং এই জিনিসগুলো যখন প্রকাশ পায়, অন্যেরা কিন্তু যত তাড়াতাড়ি বুঝতে পারে, কিন্তু নিজেরা কিন্তু তত সেভাবে বুঝতে পারে না। অন্যের কাছে যখন প্রকাশ হয়ে থাকে, তখন অন্যেরা বলতে পারে, হ্যাঁ, এই এই লোকটি এরকম আচরণ করছে, সুতরাং খুবই কেয়ারফুল থাকবে, যে এর সাথে এরকম ভাবে তুমি ইন্টারঅ্যাক্ট করবে না, কিংবা এই জিনিসগুলো থেকে তুমি অ্যাভয়েড করবা, যাতে ও কোনো ধরনের আউটবার্স্ট কোনো কিছু দেখাতে যাতে সক্ষম না হয়ে থাকে, এই ধরনের আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে যে জিনিসটা জাস্ট অন্য মেন্টাল ডিসঅর্ডারের মতোই, যে নিজেরা মধ্যে যে প্রবলেমটা আছে এটা বোঝা যায় না, কিন্তু অন্যেরা কিন্তু বুঝতে পারে, এবং অন্যেরা তখন সেইভাবে মানে পদক্ষেপটা নিয়ে থাকেন আর কি। আচ্ছা আচ্ছা কিন্তু মানে যেটা প্রশ্ন যে আহ, এ তো মানে অনেক রকম পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, তাই না? তো আমরা কিভাবে প্রকাশ পায় বা কি কি আচরণে বুঝতে পারবো, সেই প্রসঙ্গে যাওয়ার আগে যদি জানতে মানে একটা একটা প্রশ্ন যে মানে কত ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে? জি, পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু অনেক। আপনার আমরা 3 ভাগে ভাগ করে থাকি এটাকে। আমরা, আপনি জানেন, ক্লাস্টার এ, বি, সি। আমরা যখন মেডিকেল স্কুলে ছিলাম এগুলো আমরা নিশ্চয়ই জেনেছি, আপনারা মনে আছে অবশ্যই। এবং এরপরে এগুলির মধ্যে আপনার 10 ধরনের আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, এবং আশা করব যে স্বল্প সময়ের মধ্যে এগুলো উত্তর দিতে। জি, আচ্ছা আচ্ছা। তো সেগুলো আমরা শুনবো একটা একটা করে, যে কি কি ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। তো আমরা আরেক একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা যেমন জানি, যেটা হচ্ছে যে একটা টার্ম প্রায় শুনি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে কি বলা যায়, যে উপন্যাসে, গল্পে কিংবা সিনেমাতে আমরা দেখি যে প্যারানয়েড ডিসঅর্ডার। তো এই এই মানে এই প্যারানয়েড ডিসঅর্ডারটা এটাও বা কি ধরনের, বা এটা মানে কি ধরনের, এটা এটা এটার প্রকাশটা কি, মানে একটু জি, জানতে চাচ্ছিলাম। জি, জি। প্যারানয়েড শব্দটার সাথে আমরা সচরাচর সবাই মোটামুটি পরিচিত, এবং এটি যদিও আপনার সাইকিয়াট্রিতে এটি শব্দটা উল্লেখ করেছেন, এবং আমার মনে হচ্ছে যে শব্দটা কিন্তু ব্যাপকভাবে আপনার ইংলিশ ডিকশনারিতে, ইংলিশের বিভিন্ন সেন্টেন্সেও ব্যবহার করা হয়ে থাকে। প্যারানয়েড শব্দটা হচ্ছে যে যখন আপনার কারোর উপর আপনি অনেক সাসপিশন করে থাকেন, এবং এটির কোনো রিজন নাও থাকতে পারে, আপনার যে ট্রাস্টটা আছে অন্যের উপর সেটি কিন্তু আপনার সেরকম নাই, বিশ্বাসটা নাই, কিন্তু সবসময় একটা সন্দেহ করে থাকেন, যে আপনাকে মনে হচ্ছে যে যে আমি যদি এই জিনিসটা যদি অন্যকে বলি, সেটা সেই জিনিসটা আমাকে সেই জিনিস দিয়ে আমাকে হয়তো আক্রমণ করবে, সেই জিনিসটা আমাকে হার্ম করবে। তারপর এই যে ট্রাস্টটা যে নাই, সবসময় আপনি আপনার ইনফরমেশন গুলো আপনার মধ্যেই রাখতে চান, অন্যের কাছে রাখতে চান না। এটি একটা জিনিস। আরেকটা হচ্ছে যে অনেক অ্যাংরি এবং হস্টাইল হয়ে যান যখন আপনি দেখেন যে যে অন্যেরা আপনাকে ইনসাল্ট করছে, হ্যাঁ, তখন আমরা কিন্তু এই ধরনের ইনসাল্টটা কিন্তু সহ্য করতে পারি না, এবং আমাদের মধ্যে যে এই যে ব্যবহারটা যে আছে এটা কিন্তু আমরা হোল্ড করে রাখি। এটা এক ধরনের প্যারানয়েড। এবং অন্যের এবং আরেকটা জিনিস, হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে, কিংবা আমি আমাদের ধর্মীয় মতো অন্য কিছু আমি বলতে চাই না, অনেক সময় স্পাউস বা সেক্সুয়াল পার্টনার যেটি, সেটি অনেক সময় সন্দেহ করে থাকে যে হ্যাঁ, ও ও এখন বের হচ্ছে, নিশ্চয়ই ও হয়তো বাইরে কারোর সাথে হয়তো দেখা করতে যাবে, তার অপোজিট জেন্ডারের সাথে, বা এই ধরনের মানে একটা একটা যে ট্রাস্ট যে আছে সেটি কিন্তু এই জায়গা থেকে ওনারা কিন্তু বিরত। তো সবসময় একটা প্যারানোইয়া থাকেন, মিনস একটা সন্দেহের মধ্যে থাকেন, এবং সবসময় মানে নিজেদের মধ্যে একটা উদ্বিগ্নতার মধ্যে থাকেন, যে একটা আনট্রাস্টফুল সিচুয়েশন বিটুইন টু মানে সম্পর্কের মধ্যে। জি, এক্স্যাক্টলি। তার মানে কি এরকম যে মানে যে সন্দেহটা করেন, জি, মানে মানে নিজস্ব কাউকে নিয়ে, খুব মানে ক্লোজেস্ট সামওয়ান, যাকে নিয়ে সন্দেহটা কেউ করছেন, একজন নারী পুরুষকে, বা পুরুষ নারীকে, বা নারী নারীকে, পুরুষকে, বা বাবা সন্তানকে, সন্তান বাবাকে। তো এই যে সন্দেহ প্রবণতা পরস্পর মানে সম্পর্কের মধ্যে, এই সন্দেহটা কি অমূলক কোনো সন্দেহ, যে না এরকম অবাস্তব ঘটতেই পারে না সেরকম, নাকি সচরাচর এই ধরনের ঘটনা ঘটে, বা ঘটে বলি সেই অভিজ্ঞতা থেকেই সন্দেহটা মানে এমন কোনো অবাস্তব সন্দেহ না, আমি সেটাই জানতে চাচ্ছি, বাস্তবসম্মত সন্দেহটাই করেন কিনা?
জি, এখন দেখেন সন্দেহটা কিন্তু আপনার যদি অনেক ধরনের যদি রিজন থেকে থাকে, অনেক ধরনের যদি প্রমাণ পেয়ে থাকেন, সেটি হচ্ছে যে ভিন্ন কথা। এখন হুম যদি হুম অমূলক যদি প্রথম থেকে যদি সন্দেহ করে থাকেন এবং অপোজিট পার্টনার বা অপোজিট ফ্রেন্ড যেটি হয়ে থাকুক, ওই ধরনের যদি কোনো কাছে কিনারও এই ধরনের কিছু নাই, এবং এরপরও এত বোঝানোর পরও যদি সন্দেহ হয়ে থাকে বা যে এই যে ট্রাস্টটা যে হচ্ছে না, তখনই এটা প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে আরেকটা জিনিস প্রশ্ন আমার মনে হচ্ছে যে এই যে সন্দেহটা, ধরেন আমি একজনকে চিনিই না, হ্যাঁ, যার সাথে আমার কোনোদিন দেখা হয় না, কিন্তু প্রথম দেখাতেই তাকে নিয়ে আমি একটু সন্দেহ করলাম যে এই লোকটা হয়তো আহ মানে হয়তো বা ডাকাত, বা এই লোকটা চোর, বা এই লোকটার চরিত্র ভালো না, আমি হয়তো তাকে চিনিই না। তো এটাও কি প্যারানয়েডের মধ্যে পড়ে কিনা? তো অ্যাগেইন এটাতে আপনার অ্যাজাম্পশন, আপনি অন্যজন সম্পর্কে আপনি একটা ধারণা করেছেন, এটা আপনার হ্যাঁ হ্যাঁ প্রিঅকুপাইড একটা থটস যে এই লোকটা এরকম হতে পারে। হ্যাঁ কিন্তু হ্যাঁ প্যারানয়েড পার্সোনালিটি কিন্তু আপনাকে নিয়ে, যে আমাকে এই লোকটাকে যদি আমি বিশ্বাস করি, নিশ্চয় ও আমাকে ঠকাবে, এই লোকটার সাথে যদি আমি যদি ব্যবসা করি তাহলে ঠকাবে। কারণটা হচ্ছে যে কথার কথা ধরেন আপনি কারোর সাথে কথা বলছেন, কিন্তু ও আপনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে, আপনাকে চা পানি খাওয়াচ্ছেন, কিন্তু এরপরে আপনার সন্দেহ লাগছে আমাকে তো তেমন চিনে না, কিন্তু তারপরে এরকম কেন করছে, নিশ্চয় ওর কেন করলো, একটা অমূলক কোনো কিছু অন্য একটা কোনো উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা দেখি, কারণ কি আমরা অনেকের মধ্যে দেখি কি, না কিছু কিছু মানুষ মানে প্রায় সবাইকেই সব বিভিন্ন বিষয়ে সন্দেহ করে, এবং তাদের কারো কারো সন্দেহের বিষয়টা একরকম থাকে। ধরেন যে কাউকে দেখলি, ধরেন আমি আপনি বসে আছি কথা বলছি, থার্ড পার্সন গেল, সে হয়তো ভাবছে আমরা তাকে নিয়ে কথা বলছি, জি জি এবং জি জি উনি দেখা যায় যে সবার ক্ষেত্রেই ভাবেন যে জি জি আমাকে নিয়ে বোধহয় এরা কথা বলছে, জি বা জি আমার জি এই জিনিসটা নিয়ে বোধহয় আলোচনা করছে। জি হয়তো কেউ আলোচনাই করছে না, আমরা এরকম দেখি, সেজন্যই বললাম। জি মানে জি এটাও কি exactly। প্যারানয়েডের মধ্যে পড়ে? জি জি জি, আপনি তো ঠিকই বলছেন। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন, ডক্টর মঞ্জুর মোর্শেদ, আমরা আলোচনা করব। তো আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলে নেই, দেখি দর্শক কি বলেন। হ্যালো দর্শক, কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। আসলে আমার দুইটা কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে এই মানসিক স্ট্রেস থাকে, এইটার থেকে মানে কিভাবে মানে করা যায়। আরেকটা কোশ্চেন হচ্ছে যে কোন অবস্থায় গেলে যে আমাদের ইয়ের কাছে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, যে অল্প উত্তেজিত হয়ে যাওয়া, কিংবা আপনার কিছু একটা কাজ করতেছি যে আমার ধৈর্য আমি পাচ্ছি না, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে কি আমার কোনো মানসিক রোগী কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে কিনা, এটাই আমার কোয়েশ্চেন ছিল। জি, আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। তো ডক্টর মঞ্জুর মোর্শেদ, বুঝতে পারছেন তো যে আমরা যে মানসিক চাপে থাকি, সেক্ষেত্রে করণীয় কি? আসলে এটা একটা মানে বিষয় যে আসলে প্রত্যেকেরই কিন্তু মানে তার ব্যক্তিগত পরিবেশ, সামাজিক কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চাপের মধ্যে অনেক সময় থাকি। আহ, এটাকে কন্ট্রোল করার জন্য কোনো উপায় আছে কিনা, নিয়ন্ত্রণ করার জন্য? এক নম্বর প্রশ্ন যেটা উনি করলেন দর্শক। আর দ্বিতীয়টা হচ্ছে যে আসলে কখন চিকিৎসার জন্য মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত? জি, খুবই সুন্দর প্রশ্ন। প্রথমত আমি বলে রাখি, আমি কিন্তু সাইকিয়াট্রিস্ট না। হ্যাঁ, আমি চেষ্টা করব কিছু আমার মতো করে আমি কিছু অ্যানালিসিস করার জন্য, আপনাকে কিছু সাজেস্ট করার জন্য। স্ট্রেস সবারই আছে কম বেশি, এবং স্ট্রেসটা কিন্তু কেউ হয়তো ভালো অ্যাডজাস্ট করতে পারে, এরপরে স্ট্রেস থাকলেও, যেমন আমরা ডাক্তাররা আমাদের সবসময় স্ট্রেস থাকে, এমন না যে আমাদের স্ট্রেস নাই, প্রতিনিয়ত স্ট্রেস হয়, কিন্তু স্ট্রেসের মধ্যে আমাদেরকে সবকিছু করতে হয়। আবার অনেক সময় অনেকে আমাদের যে বাড়ি ঘরের বিভিন্ন কারণে যে স্ট্রেস থাকে, সেটাও অনেক বড় স্ট্রেস। এখন কথাটা হচ্ছে যে স্ট্রেসে কতটুকু আপনি কোঅপ করতেছেন, এবং এই স্ট্রেসটা কোঅপ যখন করবেন, কোঅপারেটিভ করবেন, সেটাই হচ্ছে যে মেইন জিনিস। এবং এটি করার জন্য, এটিকে রিডিউস করার জন্য এক একজন এক এক পন্থা
ব্যবহার করে থাকেন। কেউ হয়তো একটু রিল্যাক্স করলেন, রিল্যাক্সটা হতে পারে আপনি একটা যারা গান শোনেন তারা গান শুনতে পারেন, কেউ হয়তো ন্যাচারাল বিউটি দেখে একটু ভালো লাগতে পারে সেখানে যেতে পারেন, কেউ হয়তো ভ্যাকেশনে যেতে পারেন, তারপর কারো হয়তো একটু যদি আপনি বিভিন্ন ধরনের ইয়োগা বলেন, মেডিটেশন বলেন, কিংবা এমনকি আপনি যদি কোরআন তেলাওয়াত বলেন, নামাজ পড়েন, যেভাবে আপনার একটু যে শান্তি লাগে মনের ভিতর সেইভাবে সেটা করতে পারেন। তো সুতরাং আপনার যেটাই আপনার ভালো লাগবে সেটা একটা আপনার সময়, আপনার জন্য অন্তত দিনে আধা ঘন্টা একটা সময় রাখবেন যে এই জিনিসটা আমার দরকার, এই জিনিসটা আমাকে একটু রিল্যাক্স দেবে। হয়তো আপনি একটু ঘুমাতে পারেন, হ্যাঁ, এরকম আর কি। তারপর যাতে ভালো ঘুম হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। তারপর আপনার যে সমস্ত জিনিস বিশেষ করে স্ট্রেস করতে পারে সেগুলো থেকে অ্যাভয়েড করবেন। যেমন আপনি ধরেন যে কারোর সাথে যদি আপনি বিভিন্ন কনফ্লিক্টে যদি জড়িয়ে যান, কারোর সাথে যদি আপনি ঝগড়া বিবাদে জড়িয়ে যান, জানেন যে আপনি এই জিনিসটা বললে আপনি কখনো উইন করতে পারবেন না, শুধু সেখান থেকে আপনি দূরে থাকুন। সেটি পলিটিক্স হতে পারে, রিলিজন হতে পারে, যে কোনো ঘরোয়া যে কোনো কাজ হতে পারে, সেগুলো যেটা কনফ্লিক্ট সৃষ্টি করে সেটা থেকে যতটুকু সম্ভব আপনারা অ্যাভয়েড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন ধরনের যদি আপনি ক্যাফিন খেয়ে থাকেন বা সফট ড্রিঙ্ক খেয়ে থাকেন, যদি এগুলোতে যদি আপনার মনে করেন যে হ্যাঁ আপনার স্ট্রেসটা অনেক বেড়ে যায়, তো এই বা এনার্জি ড্রিঙ্ক এগুলো থেকে আপনি দূরে থাকতে পারেন। হ্যাঁ, তো এগেইন এই সমস্ত কিছু আপনাকে ইয়ে করতে পারে। আর সবচেয়ে বেশি হচ্ছে যে আপনাকে যে কোনো ভাবে যদি আপনি দিনে যদি অন্তত আধা ঘন্টা যদি আপনি হাঁটতে পারেন কিংবা যদি একটু এক্সারসাইজ করতে পারেন, সেগুলো কিন্তু আপনার স্ট্রেস কমাতে পারে। এছাড়াও যদি আপনাদের যদি যাদের ক্রনিক কন্ডিশন থাকে, কোনো অর্গানিক কোনো মেডিকেল কন্ডিশনের জন্য এটি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। কিংবা আবার যদি যাদের ডায়াবেটিস আছে তাদের ব্লাড গ্লুকোজ বেশি কিনা, ব্লাড প্রেশার বেশি কিনা, এগুলো অনেক কারণে এগুলো হতে পারে। তো এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন যদি এগুলো থাকে। আর আপনি জিজ্ঞেস করেছেন কখন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। সাইকিয়াট্রির কাছে তখনই যাবেন যখন আপনি দেখছেন যে আপনার এই লাইফটা, কোয়ালিটি লাইফটা কিন্তু কোন ধরনের ইন্টারাপ্ট হচ্ছে, যখন আপনি নিজেকে নিজে হ্যান্ডেল করতে পারছেন না, আপনি এনাফ সাপোর্টটা পাচ্ছেন না, সেটি আপনার স্পাউস থেকে হতে পারে, সেটি আপনার ছেলে মেয়ে বা ভাই বোন যে কারো থেকে হতে পারে, বা আপনার বন্ধু বান্ধব থেকে হতে পারে, তাদের সাথে সর্বপ্রথম আপনি শেয়ার করতে পারেন কিংবা কোনো সাজেশন পেতে পারেন। হ্যাঁ, তারপর এটি যদি না হয়ে থাকে তখন আপনার অন্য অল্টারনেটিভ কিছু দেখতে পারেন, যেমন সাইকোলজিস্ট বলেন কিংবা কাউন্সিলর, যারা সাইকোথেরাপি, যারা আপনি বিভিন্ন কিছু বলতে পারেন, কিংবা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে পারেন। তখন ওনারা গাইড করবেন যে আপনার কোনো ধরনের কিছু লাগবে কিনা। জি, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মুর্শেদ। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি আবারও। আর একটা টার্ম আমরা শুনি প্রায় যে স্কিজয়েড, স্কিজয়েড পার্সোনালিটি। তো এই ডিসঅর্ডারটা কি ধরনের ডিসঅর্ডার? জি, স্কিজয়েড পার্সোনালিটি হচ্ছে যে আপনার অন্যদের উপর কোনো ইন্টারেস্ট নাই, আপনি খুবই কোল্ড প্রকৃতির, মানে খুবই ঠান্ডা প্রকৃতির। আপনার ইমোশন বলেন, ইমোশনটা কিন্তু অন্যের কাছে যে এক্সপ্রেস করা ওরকম কিছুই নেই। আপনি সব সময় একা একা থাকা পছন্দ করেন। তারপর আপনি যে কোনো আপনার সোশ্যালের মধ্যে, যে আমরা যেমন কথার কথা বন্ধু বান্ধবের মধ্যে বসলাম, অনেক হাসি ঠাট্টা করলাম, কিন্তু এদের মধ্যে কোনো ধরনের সেরকম একটা যে ফিলিংস বলতে যে একটু যে অ্যাডজাস্ট করে যে হই হুল্লা করে হাসি ঠাট্টা করে যে একটু যে সময় কাটাবো বা ওইভাবে অ্যাডজাস্ট, ওইরকম কিছু না। তো ওরা কিন্তু খুবই কোল্ড প্রকৃতি হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে এরা কিন্তু খুবই, যারা বিশেষ করে সেক্সুয়াল ইন্টারেস্টের ব্যাপারে কিন্তু একদম মনে হচ্ছে যে মধ্যে কোনো ইন্টারেস্ট নেই অন্য তাদের অপোজিট জেন্ডারের প্রতি বা এই ধরনের। ওরা সব সময় মানে একা থাকতে পছন্দ করে, এবং এট দ্য সেম টাইম এরা নিজেরা আপনার অন্যদের প্রেজও, অন্যদেরকে ক্রিটিসিজমও করতে পছন্দ করে না, আছেন এইভাবে একদম শান্তশিষ্ট, মানে 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 কারো সামনে পিছনে নাই, কোনো বিষয়ের মধ্যে নাই, তারা নিজেকে নিয়েই থাকে। হ্যাঁ, কারো ভালো মন্দ তাদেরকে কোনোভাবেই আক্রান্ত করে না, তারা এগুলি নিয়ে ভাবেও না, এগুলি তাদের মাথা ব্যথার কারণ না। হ্যাঁ, তারা আপন মনে তারা ভালোই থাকেন, খুশি। তো আরেকটা টার্ম আমরা শুনি যে স্কিজোটাইপাল, এটা কি একই রকম না এটা একটু ভিন্ন? এটি কিন্তু ভিন্ন। এটি কিন্তু দেখেন শব্দটা অনেকটা প্রায় স্কিজোফ্রেনিয়ার সাথে জড়িত না, তেমন স্কিজোফ্রেনিয়া আরেকটা ধরনের, এটা খুব বিশাল ব্যাপার, কিন্তু সেরকম না। তবে এটির একটা নির্দিষ্ট হচ্ছে যে এই যে এরা না কিন্তু ওই স্কিজোফ্রেনিয়ার মতো ডক্টর সজল ভাই, যে ওরা যে জিনিসটা আমরা দেখি না কিন্তু উনারা দেখেন, যে জিনিসটা আমরা শুনি না উনারা শুনেন, এবং উনারা
বলে থাকেন যে এই জিনিসটা দেখতেছি, নিশ্চয়ই এটার মধ্যে কোনো একটা ইঙ্গিত আছে। যেমন ধরেন কথার কথা, আমি জাস্ট হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, এরকম কিছু একটা পড়ে রয়েছে, নিশ্চয়ই এটা কোনো একটা সিগন্যাল দিচ্ছে যে এরকম একটা কিছু ঘটতে যাচ্ছে, হ্যাঁ, যেটা আপনি হয়তো বুঝবো না, কিন্তু উনি বুঝতেছেন। আচ্ছা, আবার হয়তো কানে কানে বলতেছে যে এই লোকটা কোনো একটা কিছু করবে, বা এই লোকটা ওইরকম সেরকম, যেটা কোনোদিন আসে না। মানে কিভাবে জানে? যে ওরা বলেছে যে ওরা শুনছে এই ধরনের কিছু, ওদের কানের মধ্যে এগুলো বলছে। তো একই, তো এই ধরনের কিছু মানে সবসময় থাকে। তো এখন আপনি বলতে পারেন যে এগুলো তো স্কিজোফ্রেনিয়ারও লক্ষণ, কিন্তু স্কিজোফ্রেনিয়া আপনার ডায়াগনোজ করতে হলে আরো একটু বিশাল, আরো ক্রনিক ভাবে আপনার ডায়াগনোজ করতে হবে। সেটি আমরা যেহেতু পার্সোনালিটি ডিসঅর্ডার কথা বলছি, শুধু পার্সোনালিটির মধ্যে থাকবো। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে যে আপনার ওনারা ম্যাজিক্যাল থিঙ্কিং মনে করেন, বলছে আমার কাছে এমন কিছু একটা পাওয়ার আছে যে জিনিসটা আমি বুঝবো না, কিন্তু উনি বুঝবেন, এই ধরনের একটা বিহেভ করে থাকে আর কি। আর আমি যেটা বলেছি যে যে কোনো কিছুর মধ্যে ওনারা খুঁজে পান যে এখানে নিশ্চয় কোনো একটা হিডেন মেসেজ আছে, যেটা আপনাকে বলতে চাচ্ছে, সেটা আমি বুঝবো না, কিন্তু উনি বুঝবেন। জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে বিষয়টা কি এমন যে ধরেন কোনো একটা জিনিস আমরা রাস্তায় দেখলাম পড়ে থাকতে, রাইট? তো যেটা আমার কাছে কোনো মিনিং নাই বা মিনিংলেস, এটা শুধু একটা অবজেক্ট পড়ে আছে রাস্তায়, কিন্তু উনি ওটার মধ্যে একটা বুঝতে পারছেন যে এটার মধ্যে কোনো একটা ভবিষ্যতের কোনো একটা অশনি সংকেত তার মধ্যে আছে, যেটা হয়তো আমাদের মধ্যে ঘটতে পারে, এরকম একটা সন্দেহের মধ্যে থাকেন, উনি একটা চিন্তা করেন। এরকম কিছু নাকি এমন যে যেটা আসলে নাই, মানে আমার চোখে পড়ারই কথা না, বা এটার বাস্তবে কোনো তার অস্তিত্ব নাই, কিন্তু তিনি তার কল্পনা শক্তির মাধ্যমে সেরকম কিছু দেখেন, যেটা আমরা অনেক সময় শুনি না যে হ্যালোসিনেশন, সেরকম কিছু কিনা? জি 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 জি, সেটি বাস্তবে, মানে উনি কল্পনা করেন, বাস্তবে নাই, মানে কিন্তু উনি ভাবেন যে হ্যাঁ এখানে এটা তো এরকম একটা কিছু আছে, যেটা বললেন আপনি যে শুনতে পায়, মানে এমন কিছু শোনে যেটা উনিই শোনেন বা আমাদের শোনার কথা না, সেরকম কিছু বিষয়। জি, বুঝতে পেরেছি। সে কারণে এটার সাথে একটা মানে স্কিজোফ্রেনিয়ার একটা সম্পর্ক আছে, মানে এই জন্য এটা পার্সোনালিটি ডিসঅর্ডারের পর্যায়ে যখন থাকে তখন সেটাকে স্কিজোটাইপাল পার্সোনালিটি বলা হয়, যদি পার্সোনালিটির দিক দিয়ে আমরা এটাকে শ্রেণী বিভাগ করি। আর একটা খুবই আমরা প্রায়শই শুনি, বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে শুনি, যেটা হচ্ছে যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। হ্যাঁ, তা এটা আমরা শুনি, এবং আমরা যেটুকু বুঝি যে মানুষের একটা আচরণগত সমস্যা। তো ডিসঅর্ডার মানে তো এক ধরনের সমস্যা, সেটা তো স্বাভাবিক না, তো সেটা কিরকম? জি, বর্ডারলাইন পার্সোনালিটি হচ্ছে যে মানে এই ওনারা না একা থাকতে খুবই মানে ভয় পান, এবং এট দ্য সেম টাইম ওনাদের ভয় হচ্ছে যে ওনাদেরকে বুঝি অ্যাবান্ডন করা হচ্ছে, যে ত্যাগ করা হচ্ছে। ওনাদের মধ্যে একটা সবসময় একটা এমটিনেস ফিলিং থাকে, এবং সবসময় একটা আনস্টেবল উইক টাইপের ফিলিং ওনারা নিজেদেরকে দেখতে পান আর কি। এবং এট দ্য সেম টাইম ওনাদের কিন্তু মুডটা কিন্তু আপস এন্ড ডাউন হয়ে থাকে, এবং এই স্ট্রেসটা কিন্তু অন্যদের সাথে ইন্টারেক্ট যখন করা হয়ে থাকে, প্রায় ওনাদের মুড কিন্তু অনেক সময় আপস এন্ড ডাউন হয়ে থাকে, এবং সবসময় একটা অ্যাংরি এবং ইন্টেন্স অ্যাঙ্গার অন্যদের প্রতি দেখানো হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে যে এই যে ইম্পালসিভিটি এবং রিস্কি ব্যাপার দেখা হয়, যেমন আমি যেটা বলছি, ওনারা সবসময় একা থাকতে পছন্দ করেন না, কিন্তু ভয় পেয়ে থাকেন যে কেউ তাকে ত্যাগ করবে। এই জন্য ওনাদের, আমার মনে হচ্ছে যে এই জন্য এই সমস্ত লোকগুলি কিন্তু খুবই রিস্কি বিহেভিয়ার করে থাকেন। এই রিস্কি বিহেভিয়ারটা কেমন? যেমন ওনারা গ্যামলিনে যেতে পারেন, ওনারা আনসেফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যেতে পারেন, অনেক সময় আপনার ভালো লাগছে না, অনেক খেয়ে ফেলছেন, এটা কিন্তু আবার ভালো লাগছে না, এটা অনেক খেয়ে ফেলেন, এটা ডিপ্রেশনের একটা অংশ হতে পারে। কিন্তু একটা যে হ্যাঁ আমি বিঞ্জ ইটিং, যেটাকে আমরা অনেক ওভার ইটিং খাওয়ার কথা বলছি, যে এই আনসেফ সেক্স, তারপর গ্যাম্বলিং, তারপর আপনার বিঞ্জ ইটিং, তারপর ইন্টেন্স যে ইম্পালসিভিটি, এবং সেটি অন্যের সাথে শেয়ার করা, এবং এট দ্য সেম টাইম আপনার যে অ্যালোন থাকা, যে একটা যে ফিয়ার থাকে, এটা হচ্ছে দ্য বর্ডারলাইন পার্সোনালিটি। জি, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। আরো অনেক ডিসঅর্ডারের কথা শুনবো, আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার কথা শুনবো, যে কত রকম পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। তো আমাদের একটু বিরতিতে যেতে হবে দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবে অনুষ্ঠানে, আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন। If you're wondering, should I get my COVID shot? Think about other people.
Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডক্টর সজল আশফাক। আজকে আমরা কথা বলছি পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। আমরা অনেকগুলো পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। আমরা চেষ্টা করছি সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দিতে। আজকে আমাদের অনুষ্ঠানের সেই উদ্দেশ্যটাই সেটা যে কি কি ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে সেই সম্পর্কে একটু ধারণা দেয়া। আমাদের আজকের অতিথি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক। উনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনারা সবাই তাকে চেনেন। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, একটা টার্ম আমরা শুনি যে হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা আসলে খুব আমরা সহসা এই নামটা শুনি না। এটা কি ধরনের ডিসঅর্ডার? জি, এই পার্সোনালিটি ডিসঅর্ডারের যারা আক্রান্ত তারা কিন্তু তাদের অ্যাপিয়ারেন্স নিয়ে খুবই কিন্তু চিন্তিত। তারা আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বেশি কনসার্ন, এবং ওরা সবসময় এই কনসার্নটা এতই যে ওনাদের পোশাক আশাকে এগুলি যাতে অন্যরা যাতে বেশি অ্যাটেনশন দিয়ে থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওরা এত ইমোশনাল হয়ে থাকে এবং আপনার যে ফিলিংসটা যে স্টিয়ার আপ করে থাকে যাতে অন্যরা অ্যাটেনশনটা বেশি দিয়ে থাকে। যেমন আপনার কোনো একটা পার্টিতে গেলেন এবং এটা পুরুষ হোক মহিলা হোক, যেইভাবে আপনার অন্য সেক্সুয়াল জেন্ডারকে অ্যাট্রাক্ট করার জন্য অনবরতই মানে কথা বলে যাচ্ছেন, ওনার পোশাক আশাকে ভঙ্গিমা দিয়ে যেভাবে মানে অ্যাট্রাক্ট করার জন্য চিন্তা করতেছেন, এবং ওনার কাছে মনে হচ্ছে যে ওই লোকটা বুঝি যে কথা বলতেছে ওনাকে আরো বেশি বুঝি পছন্দ করেন কিংবা অ্যাটেনশন দিয়ে থাকেন, এবং ওনার এই অ্যাটেনশনটা পেতেই হবে সেটা যেই ভঙ্গিমায় হোক। এবং এই অ্যাটেনশনটা যদি ঠিক মতো না পেয়ে থাকেন তাহলে ওনার কিন্তু ইমোশনটা ভিন্ন রকম হয়ে থাকে। তো সুতরাং বুঝতে পারছেন এদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং সেন্ট্রাল অফ অ্যাটেনশন এদের থাকতে হবে এই হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে। তার মানে বুঝতে পেরেছি, মানে ওনার এক ধরনের অ্যাটেনশন টান, এবং সেই অ্যাটেনশনটা বেশিরভাগই মানে ফিজিক্যাল, মানে ওনার যে শারীরিক সৌন্দর্য তার প্রতি বা ওনার যে বেশভূষা তার প্রতি অন্যরা আকৃষ্ট হবে, এবং উনি এটাই চান, এবং উনি সবসময় চান এগুলো নিয়ে উনি প্রশংসা শুনতে। তো এটা এক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার। আমরা এই ধরনের মানুষ দেখি। এটা মানে যদিও নামটা খুবই মানে অতটা সচরাচর প্রচলিত না, তবে সমস্যাটা খুবই প্রচলিত আমার মনে হয়। এটা অনেকের মধ্যে এই ধরনের ডিসঅর্ডার আছে, তারা সহসা এটা করে থাকেন। তো এটার সাথে কি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের কোনো মিল আছে কিনা? জি, নার্সিসিস্টিক তো আমরা সবসময় শুনে থাকি, এবং বিশেষ করে এবার আমি বলতে চাই না, আপনারা জানেন মানে কি বোঝাতে চাচ্ছি। যাক, এনিওয়ে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারটা হচ্ছে যে এদের মানে পাওয়ার চাই, এদের এত পাওয়ার আছে এবং এই পাওয়ারটা দিয়ে অন্যদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, এবং অন্যদের ফিলিংস কি আছে না আছে এটা ওনার কিছু যায় আসে না। ওনার পাওয়ার থাকবে এবং অন্যকে ডমিনেট করবে, অন্যদের ফিলিংস কি হচ্ছে না হচ্ছে এগুলো কিছুই আসে যায় না। এবং এই জিনিসটা কিন্তু করতে গিয়ে অন্যদের প্রতি যে এমপ্যাথি আছে এই এমপ্যাথিটা কিন্তু তখন চলে যায়। এখন কোনো জায়গায় আপনি এই পাওয়ারের জন্য কাউকে হয়তো অনেক ধরনের অত্যাচার করলেন বা কিছু করলেন, কিন্তু কিছু আসে যায় না, ওনাকে পাওয়ার দেখাতেই হবে। এবং এই পাওয়ারের এন্টাইটেলমেন্টের জন্য কিন্তু ওনার এবং সেই সাথে সাথে ল্যাক অফ এমপ্যাথির জন্য উনি নার্সিসিস্টটাকে আপনার পার্সোনালিটিতে ভুগে থাকেন, এবং তখন আমরা এটাকে বলি যে নার্সিসিজম। হ্যাঁ, তো মানে ওনার যে পাওয়ারটাতে এটা সবাই ওনাকে স্বীকৃতিও দিতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম এবং সে অ্যাটেনশনটাও নিতে হবে। আপনি যেটা বলছেন বর্ডারলাইন পার্সোনালিটি, আমি হিস্ট্রিওনিক পার্সোনালিটি, সেখানে আপনার পোশাক আশাকের কথা বললাম, সেখানে আপনার কথাবার্তার মধ্যে বললাম, সেখানে কিন্তু এখানে পাওয়ারের সম্পৃক্ততা নাই, এখানে কিন্তু পাওয়ার আছে, এখানে কিন্তু এমপ্যাথির কোনো সম্পৃক্ততা নাই। এখানের মধ্যে মানে ওর ভিতর অনেকটা ক্রুয়েলটির ভাব, যে আমাকে সবাই মান্য করতে হবে, আমি সেই ধরনের লোক, আমি পাওয়ারফুল, আমি সাকসেসফুল, এবং আমার অন্যের প্রতি এমপ্যাথি থাকা এটা প্রয়োজন নাই, এবং আমাকে সবাই প্রেজ করতে হবে, অ্যাডমিরেশন। এটা আমি একটু ইন্টারাপ্ট করি। তা এটা কি এমন যে আমরা কিন্তু আমাদের দেশে
বিশেষ করে মানে এটা বলতে হচ্ছেই যে যে আমরা পলিটিশিয়ানদের মধ্যে আমাদের দেশে এই ধরনের দেখি, বা এলাকার যিনি মানে অনেক সময় পলিটিশিয়ানদের মধ্যে এটা বেশি দেখা যায়, ওনার ক্ষমতা, তোর কত বড় সাহস, কত বড় ক্ষমতা, আমার সামনে এই কথা বলে বা আমাকে নিয়ে এই কথা বলে, মানে এই যে মানে টোনটা, এটা কিন্তু খুবই কমন। মানে এটা বেশিরভাগ যারা মানে আমরা যারা বাংলা যেটাকে বলি মাস্তান, তাদের মধ্যেও অনেক সময় কিন্তু এমন থাকে না, তারাও একটা গ্রুপকে বলে। কিন্তু পলিটিশিয়ান যারা, তাদের সেই ক্ষমতা আছে, তারা একটা বিশাল জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে কিন্তু এখন বলতে পারে যে, এবং তার ক্ষমতাটা দেখানোর জন্য সে বলতে পারে। তো এটা আমরা দেখি আমাদের পলিটিশিয়ান বা যারা ক্ষমতায় থাকেন, এবং তারা প্রকাশ্যেই এই ধরনের কথা বলেন, এরকম নাম বললে আমাদের দেশে মানে অনেক পলিটিশিয়ানদের নাম বলা যাবে, অনেক বলা যাবে। তো আপনি কি মনে করেন না যে এই যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এই যে তারা যেটা করেন, এটা কাইন্ড অফ অ্যান্টাই সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথেও যায়? কারণ তাদের এটা তো সমাজের বিরুদ্ধে, কারণ আমরা যে স্বাভাবিক সামাজিকতাকে ধরি আদর্শ হিসাবে, তার সাথে তো এটা যায় না। জি জি জি, খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, এই জিনিসগুলা কিন্তু একটির সাথে একটির অনেক কিছু ওভারল্যাপ হতে পারে। এগুলি একমাত্র সাইকিয়াট্রিস্ট হয়তো অনেক সূক্ষ্মভাবে হয়তো একটি থেকে আরেকটি সেপারেট করতে পারেন। আপনারা জানেন, আমি কিন্তু সাইকিয়াট্রিস্টরা কিন্তু আমি চেষ্টা করতেছি যে জিনিসগুলো মোটামুটি একটা সামান্য ধারণা দেওয়ার জন্য। যেটা ডক্টর সাজাল ভাই বলেছেন যে অ্যান্টি সোশ্যালের সাথে সম্পৃক্ততা আছে কিনা, হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। অ্যান্টি সোশ্যালের একটা দিক হচ্ছে যে, যেমন আমি একটা কুকুর দেখলাম, কুকুরটার উপর গরম পানি ঢেলে দিলাম, কিংবা কুকুরকে ইচ্ছে মতো মারলাম, বা একটা গাছ আপনার দেখলাম, ওই গাছটাকে আমি কেটে ফেললাম, কোনো দয়া মায়া আমার কিছু নেই। তো এগুলা কিন্তু হচ্ছে যে অ্যান্টি সোশ্যালের পার্সোনালিটি। এগেইন এটি হচ্ছে যে আপনার যে অনেকটা কিন্তু যে এই যে ফিলিংসটা যে একটা জীবের প্রতি নাই, একটা গাছের প্রতি নাই, হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু ভায়োলেটস দ্য রাইট অফ আদার্স। হ্যাঁ, তো এইটি কিন্তু অ্যান্টি সোশ্যাল ডিসঅর্ডার। এবং এরা কিন্তু আবার সেই বিহেভটা কিন্তু অনেকটা ইম্পালসিভিটি হতে। দেখেন, ইম্পালসিভিটি, রেকলেসনেস, এগুলো কিন্তু আমরা বেশ কয়েকবার বলেছি। আমরা নার্সিসিস্টের ব্যাপারে বলেছি, আমরা বর্ডারল্যান্ড পার্সোনালিটির ব্যাপারে বলেছি, এখন অ্যান্টি সোশ্যাল ব্যাপারে অনেক কিছু কিন্তু ওভারল্যাপ হয়ে থাকে। কিন্তু এটি কিন্তু এরা কিন্তু আপনার অনেক লাই করে থাকে, অনেক স্টিল করে থাকে, আপনার চুরি করে থাকে, তারপর আপনার বিভিন্ন ধরনের ফলস নেম ব্যবহার করে থাকে, মানে দুনিয়ার মানে এই সমস্ত সব বাজে কাজের সাথে মানে জড়িত থাকে আর কি। জি, অনেক ধন্যবাদ। তার মানে যেটা বুঝলাম যে এই নার্সিসিস্টিক বা অ্যান্টাই সোশ্যাল যে পার্সোনালিটি ডিসঅর্ডার গুলো আছে, তো এদের মধ্যে একটা বড় কিন্তু যেটা আপনি বললেন চরিত্রগত বৈশিষ্ট্য, যে তারা অনেক নির্মম হয়ে থাকে এবং তারা মানুষের অনুভূতি, দুঃখ, হ্যাঁ, তো এর সাথে তাদের তেমন কোনো একটা সম্পর্ক থাকে না, বা অন্যের সুখ শান্তির সাথে তারা কোনোভাবেই সহমর্মিতা প্রকাশ করে না বা করতে পারে না, এবং তারা শুধুমাত্র তার নিজের ক্ষমতাই প্রকাশ করতে চান, এবং তাদের যেটা তারা মনে করেন তাদের প্রাপ্যতা, সেটা তারা আদায় করে নিতে চান, সেটা যেভাবেই হোক। হ্যাঁ, তো এটা একটা বুঝলাম, এদের সাথে মিল আছে। একটু আমরা অন্য ধরনের পার্সোনালিটি সম্পর্কে আলোচনা করতে চাই। যেমন আমরা প্রায়শই আরো একটা পার্সোনালিটি ডিসঅর্ডার কথা শুনি, যে অ্যাভয়েডেন্স পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এটা কি ধরনের ডিসঅর্ডার, মানে কি অ্যাভয়েডেন্স শব্দটাতে মনে হয় যে সবকিছু উনি অ্যাভয়েড করছেন, এরকম কিছু? এক্স্যাক্টলি কিছুটা মিল আছে। হ্যাঁ, আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে এরা কিন্তু আপনার কোনো ক্রিটিসিজম এরা সহ্য করতে পারে না, কোনো রিজেকশনটা সহ্য করতে পারে না। আপনি কোনো একটা নেগেটিভ ফিডব্যাক দিলেন, আপনি কোনো একটা জায়গায় রিজেক্টেড হলেন, কিন্তু এটা পছন্দ করবেন না। এই ধরনের এই পার্সোনালিটি ডিসঅর্ডার গুলোতে আছে। হ্যাঁ, তো এই জন্য এরা কি করে, যখন এরা কাজে যায় এবং কাজের অন্য লোকের সাথে যখন দেখা করতে হবে, এরা কিন্তু অ্যাভয়েড করতে চায়। এরা আপনার নতুন কোনো অ্যাক্টিভিটি নিতে চায় না, নতুন কোনো মানুষের সাথে আপনার মিটিং করতে চায় না, এবং এক্সট্রিমলি শাই হয়ে থাকে, খুব লজ্জা পেয়ে থাকে বিভিন্ন সোশ্যাল সেটিং এ, বিভিন্ন অন্যজনের সাথে আলাপ করার ব্যাপারে। এবং সবসময় এদের একটা ভয় থাকে যে না জানি আমি কথাবার্তা বললে অন্যদের সাথে, না জানি আমার আবার কোন দোষ ধরে বসে থাকে, না জানি আমি কোন এম্বারাসমেন্টের মধ্যে পড়ে থাকি। তো সুতরাং একটা, আপনি যে বলেছেন প্রথম থেকে, একটা অ্যাভয়েড করার চেষ্টা করে, এই জন্য শব্দটা এসেছে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। তার মানে যে উনি অ্যাভয়েড করেন একটা ধারণা থেকে, যে উনি মনে করেন যে এটা যদি আমি করি তো আমি রিজেক্টেড হতে পারি, হ্যাঁ, যেটা তার জন্য হয়তো মানে কিছুটা অপমানজনক,
বা লজ্জাস্কর হতে পারে। তো সেটার কারণে উনি হয়তো ভাবেন যে না আমি এটার মধ্যে কেন যাবো, আমাকে তো হয়তো পাত্তাই দিবে না বা আমি হয়তো অ্যাকসেপ্ট করবে না, শুধু শুধু যাওয়া দরকার কি। তো এটা তো মানে এই ধরনের পার্সোনালিটি তো আসলে মানে অনেকের ক্ষেত্রে মানে তার উত্তরণ বা তার নিজস্ব উন্নয়ন বা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায়, অনেক সময় এটা তো একটা ধরনের বাধা। তো যদি আবার অন্য একটা জিনিস আছে যে আরেকটা পার্সোনালিটি ডিসঅর্ডার, আমি একটু এটার সাথে যদি রিলেট করি, যে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এক্ষেত্রে এটা কিরকম, যে এটা কিরকম যে কোনো কাজ সে নিজে করতে দ্বিধাগ্রস্ত থাকে, বা অন্যের উপর নির্ভরশীলতা এক ধরনের, যে আচ্ছা ঠিক আছে আমি এই জায়গায় যাবো, আচ্ছা ঠিক আছে আমার সাথে চলো, মানে সে একা একা কিছু করতে ঠিক একটা মানে তার মধ্যে মানে মানে আস্থার অভাব, সেটা কি মানে ডিপেন্ডেন্ট ডিসঅর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডার কিরকম? জি জি, খুবই সুন্দর করে বলছে, আপনি ঠিকই বলেছেন। ডিপেন্ডেন্ট পার্সোনালিটি আমরা শব্দটা থেকেই বুঝে যায় যে ডিপেন্ডেন্ট। ওদের সেলফ কনফিডেন্সটা এত কম যে এরা কোনো কিছু নিজে নিজে ডিসাইড করতে পারে না, সবসময় অন্যের উপর একটা ডিপেন্ড হয়ে থাকে। যে একটা কোনো কিছু বললে যে হ্যাঁ আমি মানে এদের ওই অ্যাবিলিটিসটা নাই, ওই কনফিডেন্সটা নাই, সব সময় মানে অন্যের উপর ডিপেন্ড করে চলতে হবে। এবং মনে হচ্ছে যে যে এই মানে নিজের কোনো যে একটা যে সেলফ কনফিডেন্স আছে ওইটি নাই। আরেকটা জিনিস হচ্ছে যে এরা যদি কোনো ধরনের যদি ধরেন একটা রিলেশনশিপ একটা থেকে থেমে গেলেন, কিন্তু সাথে সাথে এটা আরেকটা রিলেশনশিপের জন্য একটা খুবই উদ্বেগ হয়ে যায় যে কখন আরেকটা নতুন রিলেশনশিপ পাবে, কারণ ও নিজে নিজে কোনো কিছু করতে পারে না। সেই জন্য সে আবার যাতে অন্যের উপর ডিপেন্ড হতে পারে, সেই আবার যে নতুন একটা রিলেশনশিপ খোঁজার চেষ্টা করে থাকে। এরা কিন্তু সবসময়, এটা কারণ হচ্ছে যে এরা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে হয়তো অ্যাবিউজ বা পুয়ার ট্রিটমেন্ট হয়েছে, এবং যেটার জন্য এটা হয়তো এই ধরনের কিন্তু পার্সোনালিটিও ভুগতে পারে। তো অ্যাগেইন তাদের কিন্তু অনেক অ্যাডভাইসের প্রয়োজন হয়ে থাকে, তাদেরকে অনেক অ্যাসুরেন্স দিতে হয় যে হ্যাঁ এটিতে ফিয়ার করা চলবে না, যদিও তারা সবসময় নিজেকে অনেক ফিয়ারফুল সিচুয়েশনের মধ্যে থাকেন এবং এই জন্য অন্যের উপর ডিপেন্ড থাকেন। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জু মোর্শেদ। আমরা মনে হয় অনেকগুলো পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলে ফেলেছি। তো এবার যেটা বলবো এটা অনেকের কাছেই খুবই পরিচিত একটি ডিসঅর্ডার, যেটা বলি যে ওসিডি বলে সাধারণত জানি, যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এটা হয়তো অনেকে হয়তো কিছু কিছু জানতেও পারেন, আমাদের দর্শক আপনারা যারা দেখছেন। তারপর আপনার কাছে শুনতে চাচ্ছি যে এটা কি ধরনের ডিসঅর্ডার, মানে একটু যদি উদাহরণ দিয়ে কিছু উপসর্গ দিয়ে বলেন। জি, এটি আপনি ঠিকই বলেছেন। আমরা মোটামুটি সবাই কম বেশি এটা নিয়ে, এই শব্দটা নিয়ে পরিচিত। অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে যে উনারা হচ্ছেন যে সবকিছু অসম্ভব ডিটেল হতে হবে, খুবই রুল মাফিক হতে হবে, খুবই অর্ডার থাকতে হবে, সবকিছু যেন উনার মতো করে যেভাবে পারফেক্ট হয় সেটা হতে হবে। একটা জিনিস এখান থেকে সেখানে রাখলেও ওনাদের মাথা খারাপ হয়ে যাবে, কিংবা মানে যেটি উনি চান যেভাবে অর্গানাইজ ওয়ে ওইটি হতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আপনার ঘর থেকে বের হলে আবারও 3-4 বার এসে দেখেন যে স্টোভটা বন্ধ করছেন কিনা, কিংবা দরজাটা লক হয়েছে কিনা, কিংবা আপনার জানালাটা বন্ধ আছে কিনা। অলরেডি 2-3 বার চেক হয়ে গেছে, কিন্তু এরপরও কেমন জানি মনে হচ্ছে যে না জানি আবার বন্ধ না হয়ে থাকে, না জানি গ্যাসটা হয়তো একটু লিক হচ্ছে কিনা, মানে একটা সবসময় একটা ফিয়ার মধ্যে থাকে। বুঝতে পেরেছি, আপনার করে থাকে মানে রিপিটেডলি একই কাজ করা, মানে নিশ্চিত হতে চাওয়া যে বিষয়টা। তো আমি ফাঁকে একটা প্রশ্ন করে নাই, আমি সরি টু ইন্টারাপ্ট, যেটা হচ্ছে যে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দুটো কি একই জিনিস? না, দুইটি এক না। একটা হচ্ছে যে পার্সোনালিটি, আর একটা হচ্ছে যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা এটা হচ্ছে যে এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর ওইটি হচ্ছে যে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এগুলো কি দুটোই কি মানে সমস্যা হিসেবে চিহ্নিত করা যায়, নাকি পার্সোনালিটিটা ঠিক ততটা সমস্যা না বা ডিসঅর্ডারটা বেশি সমস্যা, এরকম কোনো বিষয় আছে কিনা? এইগুলি পার্সোনালিটিটা এটি কিন্তু অনেকটা প্রায় লাইফ লং, এটি কিন্তু আপনার ছোটবেলা থেকেই হয়ে আসছেন, এবং কারণে অকারণে এটি হয়তো বেশি কম এরকম হতে থাকে। আর যেটা অবসেসিভ কম্পালসিভ
ডিসঅর্ডার যেটা, সেটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটার জন্য একটা নির্দিষ্ট ডিউরেশন থাকতে হয় এবং এটি একটা নির্দিষ্ট কোনো কারণে হয়েছে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই যে কথার কথা আপনার পাশের বাসায় কারো হয়তো দেখলেন যে আগুন লেগে গেল, এবং কি কারণে স্টোভ হয়তো এরকম বের হলো, স্টোভটা চেক করা হয়নি, ওই থেকে উনার প্রবলেমটা শুরু হয়ে গেল। কিংবা ধরুন আপনার কোথাও আপনার ঘরে ডাকাতি হলো এবং সেই থেকে উনি খুবই ফিয়ারফুল যে দরজাটা জানালাটা ঠিক মতো বন্ধ হলো কিনা, ওই থেকে যে আরম্ভ হলো একটা নির্দিষ্ট ডিউরেশন, তখন সেটি হলো যে পার্ট অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। আর যে পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা সবসময় উনি যে একটা আমার এই কাজটা ঠিক এভাবে হতে হবে, কোনো আঁকা জায়গা থাকতে পারবে না, আমার লেখাটা এরকম হতে হবে, না হলে আমি আবার নতুন করে লিখবো, এরকম আর কি। জি, বুঝতে পেরেছি। মানে যেটা ডিসঅর্ডার সেটার পেছনে একটা অ্যাংজাইটি থাকে, একটা কারণ থাকে, যে অ্যাংজাইটি থেকে, যে উৎকণ্ঠা থেকে বা যে আশঙ্কা থেকে উনি কাজটা বারবার করেন বা বারবার চেক করেন, একই জিনিস বারবার করেন, সেটা হচ্ছে ডিসঅর্ডার। আর যদি পার্সোনালিটি বলি, সেটা তার একটা নিজস্ব সমস্যা এবং সেটা থাকে এবং হয়তো থাকবে। যেমন আপনি বললেন, যেমন আমি যদি মনে করি যে এর মানে একটা প্রোগ্রাম, মানে তার সে একটা ফরম্যাটের মধ্যে দিয়ে চলে সবসময়। যদি বলি যে না, বাসার এই ফুলদানিটা এখানেই থাকতে হবে, এটা কেন এখান থেকে সরানো হলো, বা এই চেয়ারের অ্যারেঞ্জমেন্টটা এমন হতে হবে, বা ডাইনিং টেবিলে এভাবেই সাজাতে হবে, বা আমার রুমটা এভাবেই সাজাতে হবে, মানে এর বাইরে হওয়া যাবে না, যেটা ওনার চোখে পড়বেই। আপনি যদি এখান থেকে এটুকু সরান, ওনার চোখে পড়বেই। এটা আমরা অনেকের মধ্যে দেখি, যারা অনেকের মধ্যে আমরা এটা দেখতে পাই যে উনি যেভাবে চান সেটা ওনার কর্মকাণ্ড বা অফিসে ফাইলগুলো এভাবেই রাখতে হবে, হ্যাঁ, এখানে এই লাইটটাই জ্বলতে হবে, বা এই ব্র্যান্ডটাই আমি চাই, তো ওইটাই উনি পছন্দ করেন। তো এর বাইরে উনি স্বস্তি পান না, বা ওনার মধ্যে এক ধরনের কোনো স্যাটিসফ্যাকশন থাকে না, যে কারণে উনি হয়তো রিপিটেডলি এগুলি বলতেই থাকেন। যাই হোক, আমরা অনেকগুলো ডিসঅর্ডার নিয়ে কথা বললাম আজকে, পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। তো আসলে এগুলোর প্রত্যেকটার কারণ নিশ্চয়ই আলাদা, প্রত্যেকটার বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে। তো খুব সংক্ষেপে যদি বলে দেন, আমাদের তো সময় নাই বেশি, শেষ করতে হবে। তা আসলে কারণগুলো কি, কখন কি করতে হবে, কি কি ঝুঁকি আছে, যদি একভাবে বলে একটা সারাংশ টানেন, আমার মনে হয় ভালো হয়। জি, প্রথমত আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার, যাতে একটু তাড়াতাড়ি বলবো, পার্সোনালিটি ডিসঅর্ডার যদি একটি থাকে, আরেকটি বা অন্য একাধিক পার্সোনালিটি থাকতে পারে। যদি আপনি ডায়াগনোজ করে থাকেন একাধিক পার্সোনালিটি, তখন আমরা সেটাকে বলি যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। অনেক সময় আমরা যোগ করে বলি জ্যাকেল এন্ড হাইট পার্সোনালিটি ডিসঅর্ডার। এটি মুভির ভাষা, এটি কিন্তু সাইকিয়াট্রির ভাষা না। আর যে রিস্ক ফ্যাক্টরের কথা বলছি, সেটি হচ্ছে যে একটা হচ্ছে যে জেনেটিক, যেটি আমরা কোনোদিনও চেঞ্জ করতে পারবো না, সেটি আমরা বাবা মা থেকে পেয়ে থাকি। আরেকটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল চেঞ্জ, আপনার জীবনে কোনো একটা কিছু ঘটে গেছে, যেমন একটা ট্রমা ঘটে গেছে, একটা অ্যাবিউজ ঘটে গেছে, একটা নেগলেক্ট ঘটে গেছে, এবং সেই থেকে এটি কিন্তু ফ্লেয়ার আপ হয়েছে, এরকম আর কি। আর যে কমপ্লিকেশনের কথা বলবো, যে এই পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু অনেক সময় যেটি আপনার এটি আমাদের দাম্পত্য জীবন বলেন, তারপর আমাদের কলিগের মধ্যে বলেন, ফ্রেন্ডশিপের মধ্যে বলেন, অনেক কিছু প্রভাব ফেলতে পারে। তারপর বাচ্চাদের ব্যাপারে, স্কুল কলেজের ব্যাপারে অনেক প্রভাব ফেলতে পারে। তো এগুলির ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ। এবং যদি আপনি আমার সাথে এগ্রি করেন, আমি একটু ছোট্ট করে বলে দিই যে, মানে এগুলি ধরনের আমরা যদি মনে করি যে আমাদের পরিবারের কেউ এর ধরনের সমস্যা আছে, বা আমি নিজেও যদি উপলব্ধি করতে পারি, কারো কাছ থেকে শুনে থাকি যে এই ধরনের সমস্যা তো হয়তো আছে, বা আমার যদি আচরণে বোঝা যায়, মনে হয় যে না, আমাকে কেউ কেউ বলছে যে এর হয়তো সমস্যা আছে, আমার কানে যদি সেগুলো আসে, আমি নিজেও উদ্যোগী হয়ে হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারি। তো এটাই তো মানে সমাধান, মানে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, তার কাছ থেকে চিকিৎসা নেওয়া, বা উনি কি বলেন সেটা শোনা। তো আপনি যদি এগ্রি করেন বা আরো দুই একটা শব্দ বলতে চান, সেটা বলে আমরা অনুষ্ঠান শেষ করবো। জি, আমি শুধুমাত্র একটু বলবো যে কিভাবে আমরা সেলফ কেয়ার করবো। আমরা তো ডক্টর সজল ভাই বলেছেন সাইকিয়াট্রিস্ট, সাইকোঅ্যানালিস্ট, এগুলো সবাই কাছে বলতে পারবেন। তবে সর্বপ্রথম আমি যেটি বলবো যে আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার যে আছে, এটাকে যাতে কোনোভাবে যাতে আরো যাতে স্টিয়ার আপ না হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। যতটুকু রিল্যাক্স করা যায়, যতটুকু ম্যানেজমেন্ট টেকনিকে আমরা করতে পারি, মেডিটেশন, যোগা, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। সাপোর্ট গ্রুপ থাকতে হবে, ফ্যামিলির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, অ্যাভয়েড
অ্যাভয়েড ড্রাগস, স্মোকিং, এগুলা কিন্তু থাকতে হবে। আর সর্বশেষে আমি 2-1টা শব্দ বলবো, নতুন কিছু শব্দ যেগুলো আমরা এই বিশেষ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর হয়তো আপনারা শুনেছেন। একটা বলবো হুব্রিস সিনড্রোম। হুব্রিস সিনড্রোম হচ্ছে যে এটি হচ্ছে যে একটা পজিশন অফ পাওয়ার, যে পাওয়ারটা এত বেশি যে এটা অ্যাবিউসিভ হয়ে থাকে, অন্যের উপর এত অ্যাবিউসিভ ব্যবহার করা হয়ে থাকে যে নিজের পাওয়ারকে ধরে রাখার জন্য এই পাওয়ারটা কিন্তু অ্যাবিউজ করে থাকে। অ্যাগেন ল্যাক অফ এমপ্যাথি। আরেকটা শব্দ বলবো সুডোলোজিয়া ফ্যান্টাস্টিকা। এরা হচ্ছে যে অনবরত মাল্টিপল পার্সোনালিটি বুকে থাকে এবং অনবরত লাই করে থাকে, এবং এরা এত ডিসপ্রপোর্শন লাই করে থাকে যে অন্যরা আপনার মানে বিশ্বাস করতে চায় না। যেমন ধরেন কেউ হয়তো 1952 ভাষা আন্দোলনে আপনার মানে পার্টিসিপেট করেন নাই, অথচ স্বাধীনতা যুদ্ধে পার্টিসিপেট করেছেন, কিন্তু বললেন যে হ্যাঁ 1952 ভাষা আন্দোলনে ওই নেতা হয়তো পার্টিসিপেট করেছেন। এগুলো হচ্ছে যে ফল যদি হয়ে থাকে, তো এই যে এটা হচ্ছে যে সুডোলোজিয়া ফ্যান্টাস্টিকা। এবং সর্বশেষে আমি বলবো ফোলি ডিঅক্স, এটা হচ্ছে একটা ডিলিউশন যে আমার এই ব্যক্তি এটা এত বড় সমতুল্য, সবাই ওনাকে পূজা করতে হবে এবং এটার বাইরে কোনো ধরনের থাকতে পারে না। এটা একটা অনেকটা কাল্টে পরিণত হয়েছে। এটি হচ্ছে যে আপনার ফলিডিডিয়ক্স। তো মাপছে যদি কোনো ধরনের আমি যদি অন্য কোনো কিছু ইনডাইরেক্ট যদি বুঝাতে চাই, এগুলো হচ্ছে যে সাইকিয়াট্রির ভাষা দিয়ে। তার মানে এইগুলো আপনি যেগুলো বললেন লাস্টে, যে 3টা বিষয়ের কথা, যে হুব্রিস সিনড্রোম বা সিডোলজিয়া ফ্যান্টাস্টিকা আর ফলিডিঅক্স, তো এইগুলি এক ধরনের, এগুলি সবকিছুই মানে আচরণগত সমস্যা, মানে এগুলো এক ধরনের ডিসঅর্ডার এগুলো, রাইট? তো যেটা আপনি বললেন যে আমাদের জাস্ট আমাদের বিগত যে আমরা যে বিদায়ী যে ফ্যাসিস্ট সরকার দেখলাম, তাদের মধ্যে তাদের অনেকের মধ্যে এই ধরনের বিষয়গুলো আছে আমরা যদি বলি, তো এগুলো তাদের আচরণগত সমস্যা। আসলে সেই কথাগুলো আসলে এখন তাদের বিদায়ের পর আরো ব্যাপকভাবে উঠে আসছে, মানুষ আলোচনা করছে এবং এ নিয়ে গবেষণা করছে, অ্যানালিসিস করছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করবো। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের জ্ঞাতার্থে বলি যে আজকে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলেছি, এবং শেষ ভাগে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলো খুবই আচরণগত সমস্যা এবং বড় ধরনের সমস্যা, এবং এই সমস্যাগুলো ব্যক্তি, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। যদি সেই ধরনের মানুষগুলো আমাদেরকে শাসন করতে চায় বা আমাদের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করতে চায়, তো স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো আমাদের যদি জানা থাকে, আমরা বুঝতে পারবো যে তাদের মধ্যে এক ধরনের সমস্যা আছে, এবং সেগুলোর জন্য সব ক্ষেত্রে হয়তো চিকিৎসা নেই সব ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে নিশ্চয়ই তাদেরকে তাদের যে অবস্থান তারা নিয়ে চলতেন সেটার ব্যাপারে আমাদের সবার সচেতন হয়ে সেগুলোকে আসলে প্রতিরোধ করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।